বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং আল্লাহর রহমতে সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মরুবাসী বেদুইনদের জীবন আচরণের বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে, তার আগে আমরা একটু কথা বলি। গত ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম আরবের অধিবাসীদের জীবন আচরণের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে। এখন এটা পড়াতে গিয়ে আমরা বলেছিলাম যে আরবে 3টি জাতি বসবাস করছে। প্রাচীনকাল থেকে 3টি জাতির অবস্থান আমরা লক্ষ্য করেছি। একটা হচ্ছে আরবি বাইদা, 2 নম্বর ছিল আরবি আরিবা, 3 নম্বরে আমরা পড়েছিলাম আরবি মুস্তারিবা। আর অধিবাসী হিসাবে আমরা জেনেছিলাম আরব অঞ্চলে 2 ধরনের অধিবাসী বা 2 ধরনের মানুষ বসবাস করে। একটি হচ্ছে মরুবাসী বা বেদুইন, আরেকটি হচ্ছে শহরবাসী বা স্থায়ী আরববাসী। এই সম্পর্কে আমরা গত ক্লাসেই আলোচনা করেছিলাম। আশা করি এই ধারাবাহিকতা তোমাদের মনে আছে। সেই ধারাবাহিকতায় আমরা এখন আলোচনা করব মরুবাসী বেদুইনদের জীবন আচরণে বৈশিষ্ট্য। মরুবাসী যে বেদুইনরা ছিল তাদের জীবন ধারা কেমন ছিল, তারা কিভাবে জীবনযাপন করত, তাদের আচার আচরণ কি, তাদের বৈশিষ্ট্য কি ইত্যাদি সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, বোর্ডের দিকে একটু তাকাও। বেদুইনরা বরাবরই ছিল উদ্দাম ও বেপরোয়া। তাই উদ্দাম কি? উদ্দাম বলতে আমরা কি বুঝি? দুর্ধর্ষ, অপ্রতিরোধ্য, বেপরোয়া, এইটা হচ্ছে উদ্দাম। উদ্দাম ও বেপরোয়া ছিল। এদের সম্পর্কে যদি পিকেটির বক্তব্য আমরা জানতে চাই, দেখো, লক্ষ্য করো, এখানে আমি একটু আন্ডারলাইন করে দিই। বলছে চারিত্রিক দিকে যাযাবর সম্প্রদায় অতীতে যা ছিল, ভবিষ্যতে যা হবে, এখনো ঠিক তাই রয়েছে। অর্থাৎ যাযাবরদের জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন হয় নাই। তাদের যে চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুসারে পিকেটি বলছেন যে চারিত্রিক দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে যাযাবরদের সম্প্রদায় যে অতীতে জীবনযাত্রা যেমন ছিল, ভবিষ্যতে যা হবে, এখনো ঠিক তাই আছে বা রয়েছে। তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য একই রকম রয়ে গেছে। পরিবর্তন, অগ্রগতি ও বিবর্তনের নিয়ম মেনে নিতে তারা প্রস্তুত নয়। অর্থাৎ যে কোনো ধরনের পরিবর্তন তারা স্বীকার করে না, অগ্রগতি স্বীকার করে, উন্নতি স্বীকার করে না, এবং বিবর্তনে যে নতুন জীবনযাপন করা সম্ভব, ওই পুরাতন ও তাদের নিজস্ব যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব, এই নিজে তারা বিশ্বাস। পরিবর্তন, অগ্রগতি ও বিবর্তনের নিয়ম মেনে নিতে তারা কখনোই প্রস্তুত ছিল না। এখন কথা হচ্ছে, এই স্বভাব চরিত্র তাদের এরকম কেন হলো? এর পশ্চাতে কারণ কি? তাদের যে যাযাবর জীবন এবং তারা যে উগ্র, বেপরোয়া এবং চঞ্চল, তারপরে ডাকাত প্রকৃতির, কঠোর পরিশ্রমী, কি জন্য? এটার মূল কারণ হচ্ছে, আমরা গতদিনের ক্লাসে পড়েছিলাম যে আরবের মরুভূমি অত্যন্ত উগ্র, কঠোর প্রকৃতির। পানির স্বল্পতা, যেহেতু সেখানে নদ নদীর সন্ধান আমরা পাই নাই। অসহ্য তাপ মানে গরম, প্রচণ্ড গরম। ভূমিতে ফসল উৎপাদনের উপযোগী কোনো উর্বরতা নেই, অনুর্বর ভূমি। খাদ্যের অভাব, এই সবের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা হয়ে গেছে উদ্দাম ও অপ্রতিরোধ্য। অর্থাৎ তারা বেপরোয়া, দুর্ধর্ষ। প্রকৃতিগতভাবে যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে তারা খাপ খাওয়াতে যে নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারেনি, এবং উন্নত জীবনযাপন সম্পর্কে, পৃথিবীর অন্যান্য উন্নত জীবনযাপন সম্পর্কে তারা ভাবার সুযোগ পায়নি। একমাত্র কারণ ছিল তাদের ক্ষুধা।
তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য বা জীবন জীবিকা নির্বাহের জন্য তাদের যে অনুকূল পরিবেশ দরকার সেই পরিবেশ তাদের মধ্যে ছিল না। কি জন্য ছিল না? যে আমরা বলছি যে মরুভূমির ভূমি উত্তপ্ত, গরম থাকে সবসময়, পানির স্বল্পতা, ওখানে পানি নাই, নদ-নদীর অভাব, অসহ্য উত্তাপ, যে উত্তাপ আমাদের দেশে হলে আমাদের গায়ে ফুসকা পড়ে যেত। আমার উর্বর ভূমিতে আমরা চাষ করতে পারি না, সেচ দিতে পারি না। আর ওখানে অনুর্বর, যেখানে অনুর্বর সেই জমিতে পানি নেই, সেচ দেব কোথা থেকে? এইসব কারণে খাদ্যের অভাব, এইসব কারণে হচ্ছে তাদের জীবন জীবিকাটা কঠিন হয়ে গেছিল। তারা ভয়কে জয় করেছিল, উদ্যম এবং অপ্রতিরোধ্য। জীবন ধারণের জন্য তারা মূলত পশুপালন করত। পশুপালনের পাশাপাশি আরেকটি কাজ করতো, বাণিজ্য কাফেলা। নিচের ছবিটা লক্ষ্য করো, এই যে এরকম মরুভূমিতে উটে করে যে বাণিজ্য যেত, বাণিজ্য কাফেলা যেত, এই বাণিজ্য কাফেলা তারা আক্রমণ করত, লুট করত। এটাও তাদের একটা পেশা ছিল। পাশাপাশি ওই এলাকায় যে ছোটখাটো বসতি গড়ে উঠেছিল সেই সব বসতিতেও তারা আক্রমণ করে লুটতরাজ করত। এ হচ্ছে তাদের প্রকৃত স্বভাব। কি জন্য স্বভাবটা? স্বভাবটা কিন্তু তার দোষ না, এই আবহাওয়াজনিত কারণে তাদের এই স্বভাবের রূপ দেখেছি আমরা। এই ক্ষেত্রে আবার পিকেটি বলছে যে গাজোয়া, মানে গাজোয়া একটা শব্দ, এটা আরবি শব্দ, এর অর্থ, এর আবিধানিক অর্থ হচ্ছে আক্রমণ বা যুদ্ধ। এর আবিধানিক অর্থ হচ্ছে কি, এই যে এর আবিধানিক অর্থ হচ্ছে আক্রমণ বা যুদ্ধ। এদের কাজই ছিল এটা, গাজোয়া প্রকৃতির। আক্রমণ এবং যুদ্ধ ছাড়া তারা কখনো কিছু কল্পনা করতে পারেনি। ক্লিয়ার হয়েছে? আশা করি এটা তোমরা আর পোশাকের কথা যদি আমরা বলি, আমাদের বাঙালির পোশাক যেমন আছে নির্ধারিত, শাড়ি, লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, কিন্তু ওদের তা না, ওরা আলখাল্লা তাদের একটা পোশাক পরিধান করতো, কোমর বেঁধে রাখতো শক্ত করে কোমর। আমাদের দেশে যেমন গামছা দিয়ে কোমর বেঁধে রাখেন অনেকে, কৃষক কাজে কাজে খামে। আর ফিতা দিয়ে, আমরা যেমন আন্দোলনের সময় ফিতা দিয়ে মাথায় বাঁধে না, দাবির দাবির, এরকম তারা কাপড় ফিতা দিয়ে মাথা শিরস্থান করতো, বেঁধে রাখতো। তাদের প্রধান পোশাক ছিল এগুলি। আর কিন্তু তারা এত উত্তপ্ত বালির মধ্যেও তারা কখনো জুতা পরতো না, জুতা পরায় তারা অভ্যস্ত ছিল না। এই যে কঠিন জীবন, কঠিন আবহাওয়ার সাথে, এই প্রতিকূল আবহাওয়ার সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়া যে কত কঠিন, সেটা মরুবাসী বেদুইনরাই জানে। তাহলে আমরা কি বুঝলাম? আসলে মূলত ওদের এই অভাব অভিযোগের মূল কারণই হচ্ছে তাদের ক্ষুধা। সেটার মূল কারণ যে ওখানকার আবহাওয়া কৃষি উপযোগী নয়, পানির স্বল্পতা, কৃষির প্রধান উপকরণ পানি, সেখানে পানির স্বল্পতা, স্বাভাবিক তাপমাত্রা সেটাও ছিল না, উত্তপ্ত আবহাওয়া ছিল, অসহ্য উত্তাপ ছিল। এইসব কারণে তারা কিন্তু এই উদ্যম অপ্রতিরোধ হয়েছে। আর যে আমরা এখানে দেখলাম যে বাণিজ্য কাফেলা আক্রমণ বা আশেপাশের বসতিতে লুটপাট করা, লুটতরাজ করা, লুটপাট করা, এটা তো পেটের ক্ষুধার জন্য আমার দেশেও তখন আছে। বিগত আজ থেকে 10 বা 15 বছর আগের দিক চিন্তা করলে প্রতি রাত্রে কিন্তু আমার দেশে চুরি ডাকাতি হয়েছে, এটার জন্য, অভাবের জন্য। এখন কিন্তু মানুষ অনেকটা সুখে শান্তি আছে, যার কারণে আমরা দেখি যে চুরি ডাকাতি অনেকটা কমে গেছে। প্রিয় শিক্ষার্থী, তাদের পোশাক আশাক জানলাম, তাদের জীবন ধারা জানলাম, এবং তাদের স্বভাব, উদ্যম এবং অপ্রতিরোধ্য কি জন্য সেটাও জানলাম। এই যে ছবিতে আমরা কাফেলা দেখালাম, এই কাফেলাগুলি আক্রমণ করাই ছিল তাদের জীবিকার প্রধান পেশা। যে আক্রমণ করে, ডাকাতি করে এখান থেকে তারা তাদের জীবনযাপন ঠিক করত। আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখো, মরুভূমিতে বসবাস করতে গেলে কতগুলি নিয়ম নীতি মানতে হয়। আমরাও যদি জঙ্গল বা বনের ভিতর যাই, তখন আমাদের বড় মুরব্বী মানুষেরা বলে যে লাঠি নিয়ে যা, লাঠি নিয়ে যা। কি জন্য? সাপ থাকতে পারে, বাঘ থাকতে পারে, শিয়াল থাকতে পারে, যেটা আক্রমণের শিকার আমি হতে পারি। যার কারণে তাদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা পরিবারবদ্ধ হয়ে বসবাস করত। তারা এক গোষ্ঠীগতভাবে একই জায়গায় 10-15 জন যাই থাক, পরিবার গচ্ছিত অবস্থা থাকতো, যাতে কোনো রকম আক্রমণ হলে আক্রমণটা প্রতিহত করতে পারতো। এই কারণে তারা পরিবারবদ্ধ হয়ে বসবাস করত। আর এই পরিবার তো এক ঘরে থাকতে পারবে না, যার কারণে তারা তাঁবুতে বসবাস করত। তারা তাঁবু কাটতো। এক, আমাদের যেমন বর্তমান সমাজে আমরা জানি কি, কয়েকটা ঘর নিয়ে একটা পরিবার,
কয়েকটা পরিবার নিয়ে একটা কি কয়েকটা পরিবার নিয়ে কি আমাদের সমাজে কি তৈরি হয়? আমাদের সমাজে সমাজ তৈরি হয়েছে কয়েকটা পরিবার নিয়ে। কয়েকটা সমাজ নিয়ে কি হচ্ছে? একটি পাড়া মহল্লা এভাবে তৈরি হতে 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 দেখো আমাদের দেশে দেশ পর্যন্ত তৈরি হচ্ছে। জেলা, উপজেলা, উপজেলা, জেলা, বিভাগ, তারপরে দেশ। ঠিক অনুরূপভাবে তারা কিন্তু নিজেদের জীবন রক্ষার্থে মূলত তারা পরিবারবদ্ধ হয়ে বসবাস করত। তাহলে একটা প্রধান বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম কি যে বেদুইনরা হচ্ছে গোত্রতে বিশ্বাসী ছিল আর তারা পরিবারবদ্ধ হয়ে বসবাস করত। যে এক পরিবারের লোক তো আর এক তাঁবুতে থাকতে পারে যে তাঁবু গেড়ে তারা বসবাস করত। এরকম কয়েকটি তাঁবু নিয়ে গঠিত একটা শিবির বা হাই। কেউ বলছে হেই, কেউ বলছে হাই। এই যে এরকম কয়েকটি তাঁবু নিয়ে তাঁবুতে বসার তো কয়েকটি তাঁবু নিয়ে গঠিত হয় একটি শিবির বা হাই। এটা কিন্তু সুন্দর করে মনে রাখার চেষ্টা করবা। এই জন্য আমি এখানে পুরোটা লিখেই তোমাদেরকে দিচ্ছি যাতে তোমার মেমোরিতে থাকে। তাহলে দেখো যে আহ, পরিবার থাকে তাঁবুতে বসবাস করে আর হচ্ছে কয়েকটি তাঁবু নিয়ে আবার গঠিত হয় একটি শিবির বা হাই। কেউ বলছে হেই, একাধিক হেই বা হাই এই সদস্য মিলে তাহলে একটা তাঁবুতে যারা বসবাস করতো তাঁবুতে বসবাস করতো তারা একটা শিবির তৈরি করলো। ৫টা ৬টা তাঁবু একসাথে বসায় এই শিবিরকে বলে হাই বা এই হাইয়ের সদস্য যারা ছিল ১০ জন ৫০ জন ২০ জন যাই থাক এদেরকে মিলে করা হতো গোষ্ঠী। তাহলে ভালো করে লক্ষ্য রাখবা তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি করলাম একাধিক হাই মিলে হচ্ছে একটা গোষ্ঠী। ধারাবাহিকতা লক্ষ্য করবা একটা গোষ্ঠী এই বিপরীতে যে গোষ্ঠী বা কম তৈরি হতো। আর কয়েকটা কম মানে হচ্ছে সম্প্রদায়, জাতি, জনসাধারণ, গোষ্ঠী, জনতা। এই কম মানে আরবি শব্দ। এটাকে আমরা সম্প্রদায় বলতে পারি, জাতি বলতে পারি, মানুষ বলতে পারি, জনসাধারণ বলতে পারি, জনগণ বলতে পারি, গোষ্ঠী বলতে পারি, জনতা বলতে পারি। তাহলে এই হাইয়ের সদস্যরা মিলে একটা গোষ্ঠী বা কম তৈরি করতো। এখন কথা হলো দেখো স্বজাতীয় তাহলে কমের যারা বসত এরা তো স্বজাতীয় অর্থাৎ এক জাতের মানুষ। এই কম বা গোষ্ঠী একত্রিত হয়ে গড়ে তোলে যেটা সেটা হচ্ছে কাবিলা বা উপজাতি। কাবিলা বা উপজাতি এই কাবিলা বা উপজাতির বা গোত্র বা গোত্রের এই প্রধানকে বলা হতো শেখ। তাহলে এই গোত্রের যে প্রধান ছিল তাকে আমরা বলছি শেখ উপাধি। তাহলে একটা জিনিস আমরা জানলাম যে পরিবার থেকে তাবু, তাবুত থেকে হলো হেই, হেই থেকে হলো একাধিক হেই মিলে হলো গোষ্ঠী বা কৌম। আর কৌম আর কাবিলা বা উপজাতি বা গোত্রের গোষ্ঠী থেকে এই কাবিলা বা উপজাতি বা গোত্র এতে কাবিলা বা গোত্রের প্রধানকে বলা হচ্ছে শেখ। এটা কিন্তু মনে রাখবে। এখন দেখো আমাদের কিন্তু এরা সুন্দরভাবে মনে রাখার বুদ্ধি আমাদের সমাজের কথার দিকে তাকালে দেখবা যে কয়েকটা বাড়ি নিয়ে একটা কয়েকটা ঘর নিয়ে একটা পরিবার, কয়েকটা পরিবার নিয়ে একটি পাড়া, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে হচ্ছে তোমার ওয়ার্ড, কয়েকটি ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা, কয়েকটা উপজেলা নিয়ে যেমন তৈরি হচ্ছে জেলা, কয়েকটি জেলা নিয়ে হচ্ছে বিভাগ, কয়েকটি বিভাগ নিয়ে হচ্ছে দেশ। অনুরূপভাবে তারাও দেখো তারা দলবদ্ধভাবে বসবাস করতো ওইটাকে বলছে পরিবার। পরিবারটা বাস করতো কোথায়? তাঁবুতে। এই তাঁবুতে যারা বাস করতো এই এদেরকে বলা হচ্ছে শিবির বা হেই। তাঁবুতে যারা তারা সবাই মিলে হলো হেই বা শিবির। এই শিবিরের যতগুলি লোক আছে এই একাধিক ১০টা ৫টা শিবির মিলিত হয়ে হলো কৌম বা গোষ্ঠী বা গোত্র। এই গোষ্ঠী বা কম বা গোষ্ঠী এই এই এদেরকে আবার বলা হচ্ছে কাবিলা বা উপজাতি বা গোত্র। তাহলে একাধিক হেয় নিয়ে যখন কম তৈরি হচ্ছে বা গোষ্ঠী তৈরি হচ্ছে আর কাবিলা বা উপজাতি বা গোত্র এই গোত্র যে প্রধান তাকে আমরা বলছি শেখ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আশা করি এটা তোমাদের আমি কয়েকবার বললাম অবশ্যই তোমাদের এটা মনে রাখার কথা মনে থাকবে ইনশাল্লাহ। শেখের নির্বাচন এই যে শেখ শেখ যে হয় আমাদের যেমন চেয়ারম্যান মেম্বার তৈরি করা হয় নির্বাচনের মাধ্যমে। তাহলে তাদের কিভাবে নির্বাচন হতো? শেখ নির্বাচনের পদ্ধতিটা কি? যে কেউ তো শেখ হতে পারবে না। শেখ হতে গেলে কতগুলি গুণ লাগতো। ওই মানুষটার মধ্যে যতগুলি গুণ আছে গুণের দরকার
তার মধ্যে তাকে ১ নম্বর শর্ত হচ্ছে তাকে বয়োজ্যেষ্ঠ হতে হবে। বয়োজ্যেষ্ঠ মানে মুরব্বী, বয়স বেশি হতে হবে। বিজ্ঞত মানে জ্ঞান, তার জ্ঞান থাকতে হবে, সাহস থাকতে হবে, বীরত্ব থাকতে হবে। যেহেতু তারা মরুভূমিতে বসবাস করে, এইগুলি যদি না থাকে, এই গুণ না থাকলে সে শেখ নির্বাচিত হতে পারবে না। আশা করি বুঝছো। তাহলে আমরা জানলাম শেখ নির্বাচনের একজন শেখ যে হবে তাকে প্রধানত কয়েকটা গুণ থাকা লাগবে। তার মধ্যে বয়োজ্যেষ্ঠ হতে হবে, ২ নম্বরে বিজ্ঞতা থাকতে হবে, সাহস থাকতে হবে, বীরত্ব থাকতে হবে। এই গুণের যাদের মধ্যে, যে লোকটির মধ্যে থাকে, তাকে ওই গোত্রের প্রধান তৈরি করা হয়, শেখ তৈরি করা হয়, উপাধি। আশা করি বুঝতে পারছো। আর শেখ কি কাজ করে? সে তো তৈরি হলো, তাহলে শেখের কাজ হচ্ছে ওই গোত্রের লোকজনকে সুন্দরভাবে পরিচালনা করা, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ হলে, ভুল বোঝাবুঝি বিচার করা, এবং অন্য গোত্রের সাথে যদি যুদ্ধ করতে হয়, সেই সামরিক যাকে বলা হয় সে দায়িত্ব পালন করা, এগুলি কিন্তু শেখ পালন করতো। এখন শেখ কিন্তু আবার দেখো কত মজার একটা শেখ কিন্তু এককভাবে সিদ্ধান্ত নিত না। ওই গোত্রের সব লোকগুলিকে ডাকতো, ডেকে বলতো যে এই যে ওই গোত্রের সাথে যে এই সমস্যা হয়েছে তাহলে কিভাবে কি করা যায় পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতো। এটা কিন্তু খুব মজার একটা, এখান থেকে আমার মনে হয় যে আধুনিক সমাজ ব্যবস্থা, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে এই চিন্তার থেকে। একজন চেয়ারম্যান কি করে, মেম্বারদের নিয়ে ডেকে একটা পরামর্শ করে না, এরকম দেখো কত সুন্দর। যদি এরা যাযাবর জাতি, তারপরে এদের মধ্যে শৃঙ্খলা বোধ ছিল। আমি মনে করি এটা অনেক ভালো এবং উন্নত আমার দেশে। কিন্তু তোমার প্রশ্ন করতে পারে যে যাযাবর জীবনের সাথে বর্তমান জীবনের পার্থক্য আলোচনা করো। তাহলে আমরা কিন্তু এই যে এই তাবু থেকে হে থেকে তোমার কোম, কোম থেকে গোত্র থেকে এই যে গোত্র নির্বাচন। দেখো আমাদের হিসাব করলেও আমাদের সমাজে যে বিষয়টা চলছে একই রকম ভাবে, গ্রাম, শহর, নগর, ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, উপজেলা, বিভাগ সবই কিন্তু এইভাবে তৈরি হচ্ছে। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন জিরা বলে একটা শব্দ আছে, আমরা যেমন বলি না যমক গ্রাম, এরকম জিরা। প্রত্যেক বেদুইন গোত্রের একটি নির্দিষ্ট এলাকা আছে। সব গোত্র তো এক জায়গায় বসবাস করে না। যে গোত্রই হোক তাদের একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করে। ওই এলাকাটাকে ওরা জিরা বলতো। যে ভিন্ন গোত্রের লোক নয়, একটা গোত্র যে নির্দিষ্ট এলাকায় বসবাস করতো এলাকাটাকে তারা বলতো জিরা। এবং ওখানে যখন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হতো, বিপদ আপদ হতো, আক্রমণ হতো, তখন সব একই জিরায় বসবাস করতো, অর্থাৎ ওই অঞ্চলে বসবাস করতো। কিন্তু কোনো সময় যদি অনাবৃষ্টি হয়, তারপরে আমরা যেমন তারা একটু বললেন, আমরা যেমন অনেক গ্রামগঞ্জে যারা বাস করো দেখো, লক্ষ্য করলে বাড়িতে মরিচ নাই, পাশের বাড়ি থেকে মরিচ ধার করে আনো, লবণ নাই নিয়ে আসো, তেল নাই নিয়ে আসো। এটা বাজার থেকে না কিনতে হয়, পাড়ার প্রতিবেশীর কাছ থেকে না, এরকম। ওরা যারা এক জেলার লোক আর এক জেলায় যে ওদের সাথে থাকতো বা ওদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতো। কিন্তু যদি এক জেলার সাথে অন্য জেলার কোনো ধরনের গ্যাঞ্জাম ফ্যাসাদ থাকতো, তাহলে ওই জেলার তারা কখনো যেত না, এবং ওই শত্রুতা তারা সবসময় জিয়ে রাখতো। কখনো এই শত্রু তাদের দূর হতো না। এ হলো গোত্রপ্রীতি, তাদের মধ্যে চরম আকারে ছিল। গোত্রপ্রীতি সম্পর্কে আমি বলছি, একটু মনে রাখো যে একটি গোত্র আর একটি গোত্র, যেমন আমাদের ধরো সমাজে মন্ডল গোষ্ঠী, সর্দার গোষ্ঠী, শেখ গোষ্ঠী, ওই মালিতা গোষ্ঠী, তো ওদের যে গোত্র প্রীতিটা ছিল এত সুন্দর, যেটা অকল্পনীয়, আমার খুব ভালো লাগে। এরকম কিন্তু আমাদের সমাজে যদি হতো তাহলে কিন্তু ফ্যাসাদ অনেক কমে যেত। যদিও তারা মরুভূমি ছিল, দেখো গুণটা দেখো কত সুন্দর। একটা হচ্ছে যে তারা এক গোত্রের লোক আর এক গোত্রের সাথে কথা বলতো না, যদি কি হতো শত্রুতা থাকতো, পূর্বে থেকে যদি কোনো শত্রুতা থাকতো তাহলে তাদের সাথে কথা বলতো, তাদেরকে শত্রু মনে করতো। তারপর তাদের সাথে কোনো ধরনের লেনদেন করতো না, তাদের ঘৃণা করতো। এখানে এমনকি এক গোত্রের একটা ছেলের সাথে আর একটা গোত্রের একটা মেয়ের বিয়ে হয়ে যায়, এবং গোত্রে গোত্রে যদি ফ্যাসাদ বাঁধে কখনো, তাহলে মেয়ে স্বামী তালাক দিবে কিন্তু গোত্র তালাক দিবে না, অর্থাৎ গোত্রে ফিরে যাবে। স্বামী তার স্ত্রীকে তালাক দিবে কিন্তু স্ত্রী হলো এই তোমার গোত্র তালাক দিবে না। তাহলে গোত্র প্রীতিটা কত মজার সুন্দর ছিল, লক্ষ্য করতে পারছো? যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাদের দেশে আইন ছিল রক্তের বদলে রক্ত, অর্থাৎ একটা গোত্রের সাথে আর একটা গোত্রের কোনো কারণে
মারামারি ফ্যাসাদ লাগতো, তাহলে কেউ যদি কোনো গোত্রের লোকে খুন করতো, তাহলে ওই গোত্রের কাজ হচ্ছে ওই গোত্রের একজনের খুন করা, অর্থাৎ রক্তের বদলে রক্ত। এই আইনটা খুব খারাপ ছিল তাদের, যেহেতু তাদের মধ্যে লেখাপড়া ছিল না, আধুনিক সমাজের সাথে পরিচিত ছিল না, যার কারণে তাদের কথা যে ওই গোত্রের লোক আমাদের মেরেছে, আমরা ওই গোত্রের লোককে মারবো, এটা উগ্র একটা মনোভাব। এখনো আমাদের সমাজে কিন্তু এই জিনিস এখনো দেখা যায়, অনেক গ্রামগঞ্জে দেখা যায়, গোত্রের প্রতি গোত্রের যে হিংসা, মারামারি, কাটাকাটি, এটা দেখা যায়। এখান থেকে আমাদের জ্ঞান নিতে হবে যে আসলে পূর্বের সমাজ কেমন ছিল, এই সমাজের উন্নয়ন পরিবর্তন করে আমরা কোন জায়গায় এসেছি, আমরা কি ওই সমাজ থেকে ভালো আছি না খারাপ আছি, এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। এখান থেকে গবেষণা করে আমাদের শিক্ষিত হওয়ার লাভ কি, যে আমাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে এই জিনিসটা ভালো, এটা গ্রহণ করো, এটা খারাপ, এটা বাদ দাও। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই জিনিসটা বুঝতে। তাহলে মরুভূমির আইন ছিল কি, রক্তের বদলে রক্ত, হত্যার বদলে হত্যা, জীবনের বদলে জীবন, কানের বদলে কান, হাতের বদলে হাত। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখ একটা মজার গোত্র প্রীতি যে কথাটা বললাম, আসাবিয়া বা গোত্রীয় চেতনা। আসাবিয়া বা গোত্রীয় চেতনা আমাদের থেকে তারা উন্নত ছিল। এখন আমাদের সমাজের লোকগুলো দেখবা ভাই ভাই কাটাকাটি, মারামারি, হানাহানি হচ্ছে, এর জমি ওঠেছে, ওর জমি ওঠেছে, ভাই ভাই যত গন্ডগোল, পরিবারের মধ্যে যত গন্ডগোল। তোমাদের সাথে আমার কোনো আত্মীয়তা নাই, কোনো আহ, অর্থ শর্ত নিয়েও আমাদের জমি যেখানে ফেঁসা, তোমার সাথে আমার কোনোদিন গন্ডগোল হবে না। কিন্তু দেখো এই সমাজ কিন্তু আমার মনে হয় যে এই মরুভূমির সেই গোত্রীয় প্রথা, গোত্রের থেকে আমরা খারাপ হয়ে যাচ্ছি। যাই হোক, যাই হোক, গোত্রীয় চেতনা বলতে বলছে যে গোত্রীয় চেতনা, গোত্রের জন্য মমত্ববোধ। যেমন আমার ভাই অসুস্থ হলে আমার কাজ কি, হাসপাতালে নিয়ে যাওয়া, এটা মমত্ববোধ, এটা থাকতে হবে। মারামারি হোক, কাটাকাটি যতই থাক, কিন্তু আমার এই মমত্ববোধ থাকতে হবে। এবং আমার ভাই অসুস্থ, গরিব মানুষ, তার আমার জানমাল, আমার টাকা পয়সা, ধন সম্পদ, তাকে সাহায্য করতে হবে। এটাই হচ্ছে কিন্তু গোত্রপ্রীতি, গোত্রের প্রতি গোত্রের ভালোবাসা। আর এই গোত্রের প্রতি গোত্রের লোকজনের প্রতি ভালোবাসাটাই হচ্ছে আসাবিয়ার তত্ত্ব বা চেতনা। ক্লিয়ার হয়েছ? গোত্রের প্রত্যেকটি লোকের প্রতি প্রত্যেকটি লোকের নিঃস্বার্থ ভালোবাসাটাই হচ্ছে গোত্রীয় চেতনা বা আসাবিয়া। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ গোত্রের সদস্যদের প্রতি সীমাহীন ও নিঃস্বার্থ আনুগত্য, এই কথাটা মনে রাখবা। আসাবিয়া তত্ত্ব বলতে কি বুঝি, পরীক্ষায় আসে। এই প্রেরণার মূল মন্ত্র ছিল, বললাম যে প্রেরণার মূল মন্ত্র হচ্ছে গোষ্ঠীর জন্য সদস্যদের সীমাহীন ও নিঃশর্ত আনুগত্য। আমরা কি আনুগত্য স্বীকার করছি? যাই হোক, চেষ্টা করব। বেদুইনদের গোত্রীয় চেতনা ছিল অত্যন্ত প্রবল। বিখ্যাত আরব ঐতিহাসিক, এটি মনে রাখবে যে এটা বিখ্যাত আরব ঐতিহাসিক ইবনে খালদুন, একজন ঐতিহাসিক, উনার বই হচ্ছে কিতাবুল ইবার। এই কিতাবুল ইবারে উনি বলছে বিভিন্ন রাজ্যের উৎপত্তি বা বিভিন্ন রাজ্য বা রাষ্ট্রের উত্থান বা পতন, কিভাবে পতন হয়, কিভাবে উত্থান হয়, এর মূলে রয়েছে মূলত আরবদের এই আসাবিয়া তত্ত্ব। এই যে গোত্রপ্রীতি, এটি তো আসাবিয়া তত্ত্ব, এখান থেকে বিভিন্ন রাষ্ট্র বা রাজ্যের উৎপত্তি হয়েছে। উনি আরেকটা কথা বলেছেন যে একটি রাষ্ট্র উত্থান হতে যে সময় লাগে, পতন হতে কিন্তু সময় খুব বেশি লাগে না। একটা রাষ্ট্র, একটা বংশের ঐতিহ্য ধরে রাখে 100 থেকে 200 বছর, এর মধ্যে তা ধ্বংস হয়ে যাবে। যত বড় বংশ হয় 1 থেকে 150 বছর বা 200 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এটাই ঐতিহাসিক ইবনে খালদুনও বলেছেন। আর যাই হোক, তাহলে আসেবিয়া তথ্য আমরা বুঝলাম। মোট কথা, আসাবিয়া তথ্য হচ্ছে গোত্রের, নিজ গোত্রের লোকজনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, জীবন জানমাল উৎসর্গ করাটা হচ্ছে আসাবিয়া তত্ত্ব। গোত্রের প্রতি প্রীতি প্রেমটাই আসাবিয়া তত্ত্ব। ক্লিয়ার? আশা করি বুঝেছো। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা ওদের গুণ দোষ সবই পড়লাম, কিন্তু ওদের মধ্যে কিছু গুণ আছে, যেমন আতিথেয়তা। তাদের মধ্যে চরম একটা গুণ আতিথেয়তা। সত্য যত বড়, কারোর বাসায় যদি কোনো লোক আসে, অন্য গোত্রের লোক আসে, সে যত বড় শত্রুই হোক না কেন,
তার সাথে কখনো তারা খারাপ আচরণ করে না, তাকে আত্মীয়তা করতে কোনো রকম কার্পণ্য করে না এবং আদর আপ্যায়ন করে প্রয়োজনে তাকে তার গোত্র পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে। যেটা আমাদের সমাজ আগে ছিল, আমাদের আত্মীয়-স্বজন আসলে আমরা খাওয়াইছি, খাওয়ানোর পর আবার বাসে তুলে দিয়ে আসছি, টিকিট কেটে দিয়েছি, সাদা ২০ টাকা সাদা মাছ ধরে বাজারে আগায় দিয়ে আসছি। এই যে আতিথেয়তা, এটা কিন্তু আরবদের মধ্যে মানে বিশেষ করে তোমার যাযাবর আরবদের মধ্যে, বেদুইনদের মধ্যে বেশি ছিল। কিন্তু ওরা হচ্ছে দেখছো এত বলছে যত বড় শত্রু হোক না কেন, সেই শত্রুকে তারা আদর আপ্যায়ন করবে, খাওয়া-দাওয়া করাবে, তারপরে আবার তার গোত্র পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবে, রাস্তায় আগায় দিয়ে আসবে। এটাই আতিথেয়তা। এটা কিন্তু এই আতিথেয়তা আমাদের শেখা উচিত যাযাবর বেদুইনদের কাছ থেকে। আমরা আতিথেয়তা ভুলে গেছি, আমাদের মধ্যে কোনো আতিথেয়তা নাই। তাহলে তাদের খারাপ দিক ছিল রক্তের বদলে রক্ত, এই নীতি তারা খুব খারাপ দিক এটা। রক্তের বদলে রক্ত, হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, কানের বদলে কান। এই যে নীতি, এই আইন তো খুব খারাপ আইন। কিন্তু এই আইন খারাপ হলেও ওদের মধ্যে একটা বড় গুণ ছিল আতিথেয়তা। প্রিয় শিক্ষার্থী, আশা করি এটুকুন বুঝেছ। পরবর্তী ক্লাসে আমরা